আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ কিউট একটা নেপালি সিনেমা পাহুনা দ্য লিটল ভিজিটর্সের গল্প। সিনেমাটা কিউট হবার সাথে সাথে ভাই বোনের ভালোবাসার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল। শুধু তাই নয়, বাবা মাকে হারিয়ে দুই ভাই বোন কীভাবে একে অপরের ঢাল হয়ে সকল বিপদ আপদ থেকে নিজেদের রক্ষা করে, কিভাবে দুই ভাই বোন একটা জঙ্গলের ভেতরে কোনো মানুষের সাহায্য ছাড়াই শুধুমাত্র একে অপরের সাহায্যে বেঁচে থাকে, সেই সব কিছু নিয়েই এই গল্পটা তৈরি। আমি গ্যারান্টি দিতে পারি এই গল্পটা নরম মনের মানুষদের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। ভালো লাগলে অনুরোধ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। হিমালয় পাহাড়ের উপত্যকায় গড়ে ওঠা একটা গ্রামের ভেতরে হঠাৎ করে এক বাড়ির লোকজন গোলাগুলির শব্দ শুনতে পায়। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির লোকজন তাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে থাকে। তিনজন ছোট ছোট বাচ্চা সহ সেই পরিবারের সাথে তাদের এলাকার আরও বেশ কয়েকজন লোক এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাবার পরে মঞ্জু নামের এক মহিলাটির পরিবার বুঝতে পারে গোলাগুলির শব্দ আসলে তাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যা বুঝতে পেরে মঞ্জুর স্বামী তার স্ত্রীকে তার সন্তানদের সহ এই জায়গা থেকে পালিয়ে যেতে বলে, আর সে নিজে চলে যায় সেই বন্দুকধারীদের মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য। মঞ্জু তার ছোট ছোট সন্তানদের নিয়ে কিছুটা এগিয়ে আসতেই একটা গুলি চলার শব্দ শুনতে পায়। মঞ্জু বুঝে যায় যে এই গুলিটা হয়তো তার স্বামীর বুকেই লেগেছে। বেচারি মঞ্জু কান্না করতে করতে তার ৮ বছরের মেয়ে অমৃতা আর ৭ বছরের ছেলে প্রণয়ের হাতে তার কোলে থাকা বাচ্চাদের ছোট ভাইটাকে অমৃতার কোলে দিয়ে বলে, সব সময় ভাই বোনেরা একসাথে থাকবে, কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না, আমি তোমাদের বাবাকে আনতে যাচ্ছি। এই কথা শুনে বাচ্চারা তাদের মাকে হারানোর ভয়ে কান্না করতে থাকে। কিন্তু মঞ্জু বাচ্চাদেরকে তাদের একজন প্রতিবেশী মহিলার হাতে তুলে দিয়ে নিজে চলে যায় তার স্বামীকে উদ্ধার করার জন্য। ছোট ছোট বাচ্চারা কান্না করতে করতে নিজের মাকে ছেড়ে রওনা দেয় নিজেদের জীবন বাঁচানোর জন্য নেপাল থেকে ইন্ডিয়াতে যাবার জন্য। এই যেন এক মহাকাব্যিক যাত্রা। পাহাড়, নদী, খাল, বিল পেরিয়ে ধীরে ধীরে গ্রামের লোকজনের সাথে সেই বাচ্চারাও এগিয়ে যেতে থাকে এক দেশ থেকে অন্য দেশের দিকে। এভাবেই যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, আর গ্রামের লোকজন সবাই মিলে একটা জায়গায় আগুন জ্বালিয়ে আজকের রাতের মতো সেখানে থেমে গিয়েছিল। কিন্তু সেখানে একজন বৃদ্ধ লোক মদ খেয়ে মাতাল হয়ে অমৃতার প্রণয়ের সামনে এসে বিভিন্ন রকমের ভূতের গল্প শোনাতে থাকে। এই সব কিছু শুনে বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু বাচ্চাদেরকে দেখে শুনে রাখা সেই মহিলাটি বৃদ্ধ লোককে বলে যে খবরদার আর তুমি এমন আজগুবি গল্প বাচ্চাদের শোনাবে না। তো যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাতের বেলা গ্রামের সবাই আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে বিভিন্ন আলাপ আলোচনা করতে থাকে যে এরপর তাদের আসলে কি করা উচিত। তো সেখানে থাকা একজন যুবক ছেলে, যার নাম ছিল বিক্রম, সে বলতে থাকে আমাদের আসলে সিকিমের দিকে রওনা দেওয়া উচিত, কারণ ওই দিকের রাস্তার তুলনামূলক বিপদ আপদ কম। এছাড়াও সিকিমে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে যারা আমাদেরকে সাহায্য করতে পারবে। তাছাড়া সেখানে একটা গির্জা আছে যেখানে আমরা ফ্রিতে থাকতে পারবো। কিন্তু এ কথা শুনে মাতাল হয়ে যাওয়া বৃদ্ধ লোকটি বলে, গির্জার নাম তুমি ভুল করেও মুখে এনো না, কারণ ওরা আমাদেরকে নিজেদের আস্তানায় পেয়ে গেলে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সব কিছু ভুলিয়ে দেবে। শুধু তাই নয়, আমাদের বাচ্চাদেরকে অপহরণ করে ওদের গোলাম বানিয়ে নেবে। কিন্তু এটা শুনে বিক্রম তাকে বলে যে সব কিছু আপনার মনের ভুল কাকা, বাস্তবে এমন কিছু হয় না। আর তাই সেদিনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পরদিন তারা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে বাচ্চা ছেলে প্রণয় তার মায়ের কথা মতো তার বোন এবং ছোট ভাইয়ের দেখভাল করার জন্য সেদিন সারাটা রাত জেগে তাদেরকে পাহারা দিতে থাকে। যথারীতি পরদিন সকালবেলা সেই গ্রামের লোকজন রওনা দেয় সিকিম শহরের দিকে। পথিমধ্যে তারা একটা ট্রাকে করে বিশাল একটা পথ পাড়ি দিতে থাকে। গাড়ির ভিতরেই বাচ্চা ছেলে প্রণয় গতকাল রাতে সেই বৃদ্ধ লোকের কথাগুলো তার বোনকে বলে। প্রণয় বলেছে, জানিস আপু, আমাদের গ্রামের সবাই এমন একটা গির্জায় যাচ্ছে যেখানকার কালো কোট পরে থাকা পাদ্রীরা বাচ্চাদেরকে ধরে তাদের গোলাম বানিয়ে দেয়। শুধু তাই নয়, ওরা নাকি বাচ্চাদের কাঁচা খেয়ে ফেলে। এটা শুনে অমৃতা বলে, তাহলে আমরা সবাই গির্জার দিকে কেন যাচ্ছি?
প্রণয় তার বোনকে বোঝায় যেহেতু আমাদের গ্রামের সবাই বড় মানুষ, তাই তারা গির্জার দিকে যাচ্ছে। আর এই সব কথাবার্তা শুনে বাচ্চারা মনে করতে থাকে যে তাদের জীবন হয়তো এখানেই থেমে যাবে। তখনই বাচ্চাদের মনে হতে থাকে যে তাদের মা তাদেরকে বলেছিল তারা যেন একে অপরের খেয়াল রাখে, সব সময় তারা যেন একসাথে থাকে। তাই বাচ্চা দুজন সিদ্ধান্ত নেয় যে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা কোনোভাবেই গ্রামবাসীর সাথে সেই গির্জায় যাবে না। আর এখন সেই ট্রাক তাদেরকে একটা জায়গায় এসে নামিয়ে দেবার পরে অমৃতা তার ছোট ভাইকে তাদের প্রতিবেশী মহিলার কাছ থেকে নিজের কোলে নিয়ে নেয়। তারপর তাদের দলের সাথে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে তারা ইচ্ছে করেই পেছনে পড়তে থাকে। এদিকে গ্রামবাসীরা সামনের দিকে এগিয়ে যাবার পরে হুট করে তারা খেয়াল করে যে বাচ্চারা আর তাদের দলের সাথে নেই। আসলে এতক্ষণে বাচ্চারা জঙ্গলের ভেতরের দিকে অন্য একটা পথে গ্রামবাসীদের ছেড়ে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। জঙ্গলের ভেতরে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে প্রণয় কান্না করতে করতে তার বোনকে বলে যে আপু, আমরা কোথায় যাব? আমরা তো কোনো রাস্তাও চিনি না। আর আমরা কি এমন ভুল করেছি যে আমাদেরকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসতে হলো? আমাদের মা কি আর কোনোদিন আমাদের খুঁজে পাবে? এই সব কিছু শুনে অমৃতা তার ছোট ভাইকে বলে যে চিন্তা করিস না ভাই, আমি তো আছি। একসাথে আমরা ঠিক থাকার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে নেব। আর তুই এত চিন্তা করিস না, মা ঠিকই আমাদেরকে খুঁজে নেবে। এখন তাড়াতাড়ি চল, বিশালের ক্ষুধা লেগে গেছে হয়তো। তাই এখন তিন ভাই বোন একটা জায়গায় এসে অমৃতা তার ছোট ভাইকে পরম আদরে পানিতে ভিজিয়ে বিস্কিট খাওয়াতে থাকে। তারা হিসাব করতে থাকে যে তাদের কাছে খাওয়া দাওয়ার জন্য কতটুকু জিনিসপত্র আছে। এই যেমন সামান্য কিছু চিড়া, মুড়ি, চিনি, তেল ইত্যাদি। এছাড়াও অমৃতা বলে মা আমাদের কিছু টাকাও দিয়েছে, এগুলো দিয়ে বেশ কয়েকদিন চলবে। আর ততদিনে মা আমাদের ঠিকই খুঁজে নেবে। এখন ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে, যার ফলস্বরূপ চারপাশে প্রচণ্ড ঠান্ডা পড়তে থাকে। বাচ্চারা নিরাপদ একটা আশ্রয়ের খোঁজে আবারও বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পরে তারা একটা পরিত্যক্ত বাস খুঁজে পায়। বাচ্চারা খুব খুশি হয়ে যায়, কারণ এটাই হতে চলছিল তাদের রাতের থাকার জায়গা। যথারীতি বাচ্চারা সেই বাসের ভেতরে গিয়ে আগে তাদের ছোট ভাইকে কাপড়ে মুড়িয়ে সেখানে শুইয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার্ত দুই ভাই বোন সামান্য একটা কলা খেয়ে বাসের মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু রাতের বেলা আবার সেই আগুন নিভে গিয়ে সম্পূর্ণ বাস ধোঁয়া দিয়ে ভর্তি হয়ে যায়। বাচ্চারা কোনো রকমের জানালাগুলো খুলে ধোঁয়া বের করে দিয়ে সেদিনের মতো রাত কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দুই ভাই বোন নিজেদের মতো গল্পসল্প করতে থাকে। কিন্তু তখনই আশেপাশে কুকুরের ডাকে দুজনেই সতর্ক হয়ে যায়। আর হঠাৎ করে তারা দেখতে পায় এই জঙ্গলের ভেতরে একজন কালো কোট পরা পাদ্রী কোথায় যেন হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা দেখে তো ওরা খুব ভয় পেয়ে যায়। তারা কোনো রকমে বাসের কোনায় লুকিয়ে নিজেরাই নিজেদের বলতে থাকে যে এই পাদ্রী হয়তো ছোট বাচ্চাদেরকে খুঁজতে বের হয়েছে। আমাদের যেভাবেই হোক এই পাদ্রীর থেকে লুকিয়ে নিজেদেরকে বাঁচাতে হবে। এখন তারা সিদ্ধান্ত নেয় পাদ্রীর থেকে বাঁচার জন্য এই বাসের কাচগুলো অস্বচ্ছ করে দেবে, যাতে বাইরে থেকে ভিতরে কিছু দেখা না যায়। তাছাড়াও যেহেতু এখানে তাদের থাকতে হবে, তাই তারা বাসটাকে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। তারা বাসের ভেতরে তাদের ছোট ভাইয়ের জন্য একটা দোলনা টাঙিয়ে দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসটাকে নিজেদের থাকার জন্য সম্পূর্ণভাবে তৈরি করে ফেলে। এছাড়াও খাওয়া দাওয়া করার জন্য পানি এবং আগুনের সাহায্যে ছোটোখাটো রান্নাবান্নাও করতে থাকে। এভাবেই সকল দুঃখ কষ্ট ভুলে তিন ভাই বোন নিজেদের একটা নতুন দুনিয়া করে নিয়েছিল। শুধু মাঝে মাঝে যখন পাদ্রী আসতো তখন তারা লুকিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিত। এছাড়াও খাওয়ার জন্য তারা ফাঁদ পেতে একটা খরগোশ ধরে ফেলে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও বাচ্চারা কোনোভাবে সেই খরগোশটাকে মারতে পারে না। আর এক পর্যায়ে প্রণয় তার ছোট ভাইকে বলতে থাকে যে আমরা কখনোই কোনো প্রাণীর মাংস খাবো না ভাই, কারণ তাহলে আমরাও ওই পাদ্রীর মতো রাক্ষস হয়ে যাব। আর হঠাৎ করেই আজকে রাতের বেলা ছোট বাচ্চা বিশাল কান্না জুড়ে দেয়। দুই ভাই বোন অনেক চেষ্টা করেও প্রথম দিকে বাচ্চাটাকে থামাতেই পারছিল না। অনেক চেষ্টা করার পরে ফাইনালি বিশাল কিছুটা শান্ত হয়েছিল। পরদিন সকালবেলা প্রণয় তার বোনের থেকে নিজেকে লুকিয়ে সেই পাদ্রীর পিছু নিতে থাকে। সে আসলে জানতে চাইছে এই পাদ্রী কোথা থেকে আসে আর কোথায় যায়। কিন্তু পিছু করতে করতে সে একটা কবরস্থানে আসার পরে রাস্তা হারিয়ে ফেলে। আর ভুল একটা রাস্তায় হাঁটতে হাঁটতে প্রণয় একটা গ্রামের রাস্তায় এসে হাজির হয়, যে রাস্তায় আবার একজন লোক তার ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল।
দুর্ভাগ্যবশত একটা ছাগল পাহাড়ের কাছ থেকে কোনোভাবেই নিচে নামতে চাইছিল না। এটা দেখে প্রণয় সেই ছাগলটা নিয়ে বৃদ্ধের কাছে নেমে আসে। বৃদ্ধ লোকটা প্রণয়ের এমন কাজ দেখে খুশি হয়ে যায়, কিন্তু প্রণয় সেই লোকটাকে বলে যে আপনি এমন বয়স্ক অবস্থাতেও এত কষ্ট কেন করছেন? ছাগল চড়ানোর কাজ অন্য কাউকে দিয়ে দিলেই তো হয়। বৃদ্ধ লোকটা বলে যে আমাকে সাহায্য করার জন্য কেউ নেই বাবা। তোমার দাদিমা আমার চেয়েও বেশি বৃদ্ধ। তোমার মতোই আমাদের একটা সন্তান ছিল, কিন্তু সে একদিন ছাগল চড়ানোর জন্য বনের ভিতরে গেলে আর কোনো দিন বন থেকে ফিরে আসেনি। এই সব কিছু শুনে ছোট্ট প্রণয়ের মন খুব কষ্ট পায়। সে বৃদ্ধ লোকটাকে বলে যে আমি এখন থেকে প্রতিদিন এখানে এসে আপনার ছাগলগুলো চড়িয়ে দিয়ে যাব। বৃদ্ধ লোকটা খুশি হয়ে প্রণয়কে এক বোতল দুধ উপহার দেয়। প্রণয় তার বোনের কাছে ফিরে আসলে রেগে মেগে অমৃতা প্রণয়কে অনেক শাসন করে। সে বলে, খবরদার, আর কখনো আমাকে একা রেখে যাবি না। প্রণয় তার বোনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেই দুধের বোতলটা বোনের হাতে তুলে দেয়। আর আজকে রাতের খাবারের জন্য অমৃতা সেই দুধের পায়েস রান্না করতে থাকে। প্রণয় গল্প করতে থাকে যে সে একটা বৃদ্ধ লোকের ছাগল চড়ানোর কাজ পেয়েছে, কিন্তু সেই লোকটার বাচ্চা ছেলেটা বনের মাঝেই নাকি হারিয়ে গিয়েছিল। হতে পারে সেই পাদ্রী সেই বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে। তো যাই হোক, বাচ্চারা রাতের বেলা অনেক মজা করে সেই পায়েস খেতে থাকে, আর দুজন অনেক গল্প করতে করতে খুব হাসাহাসিতে মত্ত হয়ে যায়। এদিকে পরদিন সকালবেলা ঝর্ণার কাছে অমৃতা যখন হাঁড়ি পাতিল এবং ছোট ভাইয়ের কাপড় চোপড় ধোয়া মোছা করছিল, তখনই দুর্ভাগ্যবশত সে পাথরের উপর থেকে নিচে পড়ে যায়। বেচারি প্রথমে কান্না শুরু করলেও আশেপাশে তার কান্না শোনার কেউ না থাকার কারণে জিনিসপত্র সব কিছু নিয়ে সে তার ভাইয়ের সামনে এসে আবারও কান্না শুরু করে দেয়। পরম মমতায় ভাই তার বোনকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে থালা বাসন ধোয়ার সব দায়িত্ব আমার। আর ভাইয়ের এমন কথা শুনে রাতের বেলা অমৃতা খুব হাসাহাসি করে। আদরের বোনের কষ্ট লাঘব করার জন্য পরদিন প্রণয় সেই বৃদ্ধ দাদুর কাছে গিয়ে একটা ছুরি আর একটা বাঁশ নিয়ে আসে। আর বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখ বেঁধে সে বাঁশ দিয়ে এমন একটা সিস্টেম করে দেয় যাতে করে ঝর্ণার পানি অনেকখানি সামনে এগিয়ে আসতো। এখন প্রণয় তার বোনকে বলে যে আপু, তোমার আর কখনোই এই পিচ্ছিল পাথরের কাছে যেতে হবে না। এটা শুনে অমৃতা বলে, ভাই তুই তো বাড়ির কর্তাদের মতো কাজ করতে শিখে গেছিস রে। তো যাই হোক, আজকে রাতের বেলা বাচ্চারা যখন বাসের ভেতরে বসেছিল তখনই তাদের হ্যারিকেনের কেরোসিন শেষ হয়ে যায়। ফলস্বরূপ বাচ্চাদের সারা রাত অন্ধকারে কাটাতে হয়। তাদের মা তাদেরকে কিছু টাকাও দিয়েছিল, যে টাকা নিয়ে পরদিন অমৃতা চলে যায় একটা দোকানে কিছু খাবার আর কেরোসিন কেনার জন্য। অমৃতার সামনেই একজন গর্ভবতী মহিলা দোকানদারের সাথে গল্প করছিল। সে গর্ভবতী হবার পর থেকে ছোট ছোট কাজগুলো করতেও তার অনেক বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, সেই মহিলা সেখান থেকে চলে যাবার পরে অমৃতা যখন তার জিনিসপত্র নিয়ে টাকাগুলো দোকানদারের হাতে দেয়, দোকানদার টাকা দেখে বলে, এগুলো তো নেপালের টাকা, এগুলো ইন্ডিয়াতে চলবে না মামনি। এটা শুনে অনেক মন খারাপ করে অমৃতা খালি হাতে বাড়ির দিকে ফিরতে থাকে। কিন্তু প্রতিমধ্যেই অমৃতা সেই গর্ভবতী মহিলাকে দেখতে পায়, যার হাত থেকে কিছু একটা পড়ে গিয়েছিল। অমৃতা তার হাতে সেই জিনিসটা তুলে দিয়ে বলে যে আন্টি, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। আপনি যখন দোকানদারকে বলেছিলেন আপনার কাজ করতে কষ্ট হয়, আমি সব শুনেছিলাম। এটা শুনে মহিলাটা বলে যে তোমার এত কাজের দরকার কেন বাবু, তোমার বাবা মা কোথায়? অমৃতা বুদ্ধি করে সেই মহিলাকে বলে যে আন্টি, আমার বাবা তো বাহিরে আছে, আর আমার মা অনেক অসুস্থ। আমার ছোট ভাই অন্ধকারে খুব ভয় পায়, তাই কেরোসিন তেল আর খাবার কেনার জন্য আমার টাকা দরকার। আপনি কি আমাকে কাজ দেবেন? মহিলাটা একটা মুচকি হাসি দিয়ে বলেছে, অবশ্যই দেব। এরপর সেই মহিলাটা অমৃতাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। অমৃতা সেই মহিলার বাড়ি দেখে যেন আকাশ থেকে পড়ে, কারণ এত সুন্দর বাড়ি সে এর আগে জীবনে কখনো দেখেনি। মহিলাটি অমৃতাকে জিজ্ঞেস করে যে তুমি স্কুলে যাও না মামনি? অমৃতা বলে, যাই আন্টি, কেজি স্কুলে, আমি ক্লাস 3-তে পড়ি। মহিলাটা স্কুলের নাম শুনে অবাক হয়ে যায়, কিন্তু অমৃতা খুব চালাকি করে বলে যে আমার স্কুল এখান থেকে অনেক দূরে। যাই হোক, মহিলাটি সেদিনের মতো অমৃতাকে বেশ কিছু খাবার আর ইন্ডিয়ান টাকা হাতে ধরিয়ে দিতে চাইলে অমৃতা কোনোভাবেই সেই টাকা নিতেই চাচ্ছিল না।
যখন সেই মহিলা অমৃতাকে বলে যে চিন্তা করো না, এটা তোমার কাজ করার অগ্রিম টাকা, কাল থেকে তুমি কাজে এসো। এটা শুনে অমৃতা প্রচণ্ড খুশি হয়ে যায়। অপরদিকে আজকে বাসের ভেতরে থাকা প্রণয় তার সামনে সেই পাত্রীকে দেখতে পায়। বেচারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তখনই সেখানে তার বোন এসে হাজির হয়। বোনের হাতে এত জিনিসপত্র দেখে প্রণয় অনেক খুশি হয়ে যায়। অমৃতা প্রণয়কে বলেছে কাল থেকে তোর আর কাজে যেতে হবে না, তুই শুধু বাড়িতে থেকে বিশালের খেয়াল রাখবি। কিন্তু প্রণয় বলেছে আপু আমি সেই বুড়ো লোকটাকে কথা দিয়েছি, আমি প্রতিদিন তার ছাগল চড়িয়ে দেব। অমৃতা বলে কিন্তু ভাই আমি যে কাজ পেয়েছি সেখানে বেতন অনেক বেশি, তুই তো কোনো বেতনও পাস না, তোকে শুধু সামান্য দুধ দেয়। এই ব্যাপারটা নিয়ে দুই ভাই বোনের মধ্যে বেশ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বেচারা প্রণয় বয়সে কিছুটা ছোট হবার কারণেই বোনের কাছে হেরে গিয়ে অসহায়ের মতো কান্না করতে থাকে। ভাইয়ের কান্না দেখে বুদ্ধিমতী অমৃতা একটা বুদ্ধি বের করে। সে তার ভাইকে বলেছে চিন্তা করিস না ভাই, আমরা দুজনেই কাজে যেতে পারবো। প্রণয় বলে কিভাবে আপু? অমৃতা প্রণয়কে বোঝায় যে দেখ ভাই, প্রতিদিন সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আমি আন্টির বাড়িতে কাজ করব। ততক্ষণ তুই ছোট ভাইয়ের খেয়াল রাখবি, আর 2টার দিকে আমি বাড়িতে ফিরলে তুই চলে যাবি ছাগল চড়াতে। তারপর থেকে আমি আমার ছোট ভাইয়ের খেয়াল রাখবো। অর্থাৎ এই প্ল্যান মোতাবেক তারা দুজনেই কাজ করতে পারবে। যথারীতি পরদিন সকালবেলা অমৃতা সেই আন্টির বাড়িতে এসে হাজির হয়। কিন্তু আন্টি আজকে তাকে একটা পত্রিকা পড়ে শোনাতে বলে। বাচ্চা মেয়েটা আধো আধো ভাঙা ভাঙা শব্দে পত্রিকা পড়ে আন্টিকে শোনাতে থাকে। যেখানে যেখানে অমৃতা আটকে যেত আন্টি সেখানে তাকে শিখিয়ে দিত। আসলে এই মহিলা অমৃতাকে দিয়ে কোনো কাজ করাতে নয়, বরং নিজের একাকিত্ব দূর করার জন্য অমৃতাকে তার সাথে রেখেছিল। প্রতিদিন সেই মহিলা অমৃতা এবং তার ছোট ভাইয়ের জন্য বিভিন্ন রকমের খাবার দাবার পাঠাতো। আর এভাবেই দুই ভাই বোন নিয়ম করে দুজনের কাজই একদম সময় মতো করতে থাকে। একই সাথে আন্টির খেয়াল রাখা এবং দাদুকে সাহায্য করা, তারা দুজন খুব ভালোভাবে মেনটেন করে চলতো। ধীরে ধীরে তারা তাদের বাসটাকেও সুন্দর করে সাজিয়ে তুলে নিয়েছিল। তো আজকে সেই মহিলা অমৃতা এবং তার দুই ভাইয়ের জন্য অনেকগুলো গরম কাপড় উপহার দেয়। প্রচণ্ড খুশি হয়ে অমৃতা বাড়ি ফিরে তার ভাইয়ের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন কাপড় পরে নেয়। বেশ কয়েক সপ্তাহ পরে তারা কাপড় বদলানোর একটা সুযোগ পেল। আর এভাবেই কেটে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ। আজকে হঠাৎ করে সেই আন্টির পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে। অমৃতা আন্টির কাছে ফোন এগিয়ে দেবার পরেও আন্টির ফোন কারো কাছে ঢুকছিল না। উপস্থিত বুদ্ধি খাটিয়ে অমৃতা দৌড়ে ছুটে গিয়ে সেই দোকানদার আন্টিকেই বাড়িতে ডেকে আনে। দোকানদার মহিলাটিকে দেখেই বুঝতে পারে যে ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তাই তিনি অমৃতাকে বেশ খানিকটা গরম পানি আর অনেকগুলো কাপড় এবং তোয়ালে আনার জন্য রান্নাঘরে পাঠিয়ে দেয়। বুদ্ধিমতী অমৃতা দোকানদারের কথা মতো সবগুলো জিনিসপত্র নিয়ে দ্রুত ফিরে আসে। আন্টির পাশে বসে সে আন্টির সব কষ্ট দেখেছিল। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও সেখানে অবাক হয়ে বসেছিল অমৃতা। সে প্রচণ্ড ভয়ে দোকানদার আন্টিকে বলে আমি কোনোদিনও বাচ্চা নেব না। কিন্তু কথাবার্তা বলতে বলতেই অমৃতার মনে পড়ে যায় যে অনেকটা সময় কেটে গিয়েছে, এখন তো তাকে বাড়িতে ফিরে যেতে হবে। যেই ভাবা সেই কাজ, অমৃতা দৌড়ে তার বাসের দিকে ফিরে আসতে থাকে। কিন্তু অবাক হয়ে সে দেখতে পায় বাসটা আর সেখানে নেই। এদিকে রাস্তার মাঝে থাকা প্রণয় দেখতে পায় একটা ট্রাক সেই বাসটাকে নিয়ে চলেই যাচ্ছিল। সে কোনো রকমের ট্রাকওয়ালাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে আমার ভাই এই বাসের ভিতরে ছিল। লোকটি জানায় যে বাচ্চাটাকে তো একটা পাদ্রী নিয়ে চলে গেছে, তোমরা বাচ্চাটাকে গির্জায় গেলেই খুঁজে পাবে। এই কথা শুনে প্রণয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দৌড়ে ছুটে আসে তার বোনের কাছে। এদিকে বেচারি অমৃতা ভাইকে হারিয়ে অচরে কান্না করতে থাকে। বেচারি অমৃতা নিজের ভাই হারানোর জন্য নিজেকেই দোষী ভাবতে থাকে। কিন্তু তারা দুই ভাই বোন সিদ্ধান্ত নেয় যে তারা দুজন এবার সেই পাদ্রীর গির্জায় গিয়ে তাদের ভাইকে ছিনিয়ে নিয়ে আসবে। এতে যদি তাদের জীবনও চলে যায় তাতেও কোনো সমস্যা নেই। আর যথারীতি তারা দুই ভাই বোন লুকিয়ে লুকিয়ে গির্জার ভেতরে গেলে দেখতে পায় গির্জা সম্পূর্ণভাবে ফাঁকা পড়ে আছে। ওরা দুজন গির্জার পেছনে গেলে একটা বিল্ডিংয়ের জানালা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। তারা দুজন সেই ছেলেকে জিজ্ঞেস করে যে আজকে কি সে কোনো বাচ্চা ছেলেকে দেখেছে যার গায়ে গোলাপি কাপড় পরানো ছিল। বিল্ডিংয়ের ভেতরে থাকা বাচ্চাটা বলেছে হ্যাঁ,
বাচ্চাটা এখানেই আছে। এটা শুনে দুই ভাই বোন যেন আশার আলো খুঁজে পায়। তারা সেই বাচ্চাকে বলে, চিন্তা করো না, আমরা তোমাকেও পাদ্রির হাত থেকে বাঁচিয়ে নিব। এটা শুনে বিল্ডিংয়ের ভেতরে থাকা বাচ্চাটা অবাক হয়ে যায়। আর এখন দুই ভাই বোন ধীরে ধীরে সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তারা দেখতে পায় সেখানে থাকা দোলনাটা ফাঁকা পড়ে আছে। কিন্তু তখনই সেখানে একজন মহিলা চলে আসায় দুই ভাই বোন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু এবার তারা দুজন পড়ে যায় সেই ভয়ঙ্কর পাদ্রির সামনে। পাদ্রি তাদের দুজনকে ধরে নিয়ে তার অফিসে বসিয়ে রাখে। পাদ্রি তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের নাম কি, তোমরা কোথা থেকে এসেছো? কিন্তু বাচ্চারা পাদ্রিকে রাগান্বিত নজরে দেখতে থাকে। কোনো কথা না বলায় পাদ্রি তাদেরকে বলে, যদি তোমরা এভাবে কথা না বলো তাহলে কিন্তু আমার পুলিশ ডাকতে হবে। এটা শুনে প্রণয় বলে, ডাকুন পুলিশ, আমরা পুলিশকে সব কিছু বলে দেব যে কিভাবে আপনি বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে এসে খেয়ে ফেলেন। আমরা সব জানি আপনি সেই বৃদ্ধ লোক আর তার বাচ্চাকে খেয়ে ফেলেছেন, তাই না? এই সব কিছু শুনে পাদ্রি হাসতে থাকে। সে কিছুই বুঝতে পারছিল না। তাই লোকটা সেই অফিস রুম থেকে সামান্য একটু বাইরে বেরিয়ে যায়। আর এই সময়ের মধ্যে দুই ভাই বোন হাতের কাছে থাকা দুটো ছাতা নিয়ে প্রস্তুত হয়ে যায় পাদ্রির উপরে হামলা করার জন্য। কিন্তু তখনই তারা দেখতে পায় এখানে তো তাদের মাও এসেছিল। দুই বাচ্চা তাদের মাকে ফিরে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে। তারা তার মায়ের কাছে অভিযোগ করতে থাকে যে এই লোকটাই আমাদের ছোট ভাইকে চুরি করে এনেছে, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আমার ছোট ভাইকে বাঁচাতে পারিনি। কিন্তু তখনই সেই পাদ্রী তার ছোট ভাইকে তার মায়ের কোলে তুলে দেয়। এটা দেখে ওরা খুব অবাক হয়। অমৃতা তার ভাইকে বারবার দেখতে থাকে আর তার মাকে বলে, ভালো করে দেখো তো এই লোকটা আমার ভাইয়ের কোনো অংশ খেয়ে ফেলেনি তো? তাদের মা বলে, এইসব আষাঢ়ি গল্প তোমাদেরকে শুনিয়েছেটাকে? অমৃতা বলে, আমাদের গ্রামের বুড়ো দাদু শুনিয়েছে। তাদের মা বাচ্চাটাকে বোঝায় যে এনারা খুব ভালো মানুষ, এরা কোনো বাচ্চাকে খায় না, বরং তাদেরকে খুঁজে বের করতে ওনারাই সাহায্য করেছে। আর সেই বুড়ো তো এখানেই আছে। এটা শুনে দুই বাচ্চা পাদ্রির কাছে ক্ষমা চায়। তারা তার মাকে বলতে থাকে যে কিভাবে তারা একটা বাসের মধ্যে বাসা বেঁধেছিল, কিভাবে অমৃতা একজন মহিলার বাড়িতে কাজ করে আর প্রণয় একজন বৃদ্ধ লোকের ছাগল চড়িয়ে দেয়। এই সব কিছু শুনে তাদের মায়ের চোখে অশ্রু এসে যায়। বেচারি মঞ্জু ভাবতে থাকে তার অনুপস্থিতিতে তার সন্তানেরা কতই না কষ্ট করেছে। কিন্তু এই সবের মধ্যেই বাচ্চারা এখানে তার বাবাকেও আহত অবস্থায় দেখতে পায়। ফাইনালি এই পাদ্রির সহযোগিতায় তাদের পরিবার আবারও একত্রিত হতে পেরেছিল। এই সব কিছু দেখে গ্রামের সবাইও প্রচণ্ড খুশি হয়ে যায়। সেই বুড়ো লোকটা ভুল গল্প শোনানোর জন্য কান ধরে বাচ্চাদের কাছে ক্ষমা চাইতে থাকে। তো এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। ছোট ছোট এই বাচ্চাগুলোর গল্প আসলে এতটাই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে গল্পের কিউটনেস দেখে মন ভরে যেতে বাধ্য। তো এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।